রাজ্যে ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচনের কাজ শেষ হয়েছে। আগামী 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রের পঞ্চম দফার ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল প্রচারে মেতে উঠেছে। আজকে বনগাঁ লোকসভা কেন্দ্রের হিংনারা গ্রাম পঞ্চায়েতের দরাকপুর মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশ্বজিৎ দাসের সমর্থনে সকাল 11টায় প্রচন্ড গরমের মধ্য দিয়ে জনসভার আয়োজন করে হিংনারা অঞ্চল তৃণমূল কংগ্রেস। প্রধান অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্সের ক্যাবিনেট মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া উপস্থিত ছিলেন শুভঙ্কর সিংহ, রাজ্যের সহসভাপতি তৃণমূল কংগ্রেস। মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণ গোস্বামী, বিধায়ক ও উত্তর 24 পরগনা জেলা সভাধিপতি। এছাড়া উপস্থিত ছিলেন অশোক মণ্ডল মহাশয়, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সাথে হিংনারা অঞ্চলের বিভিন্ন নেতৃত্ববর্গ। প্রচন্ড রোদ ও গরমের মধ্য দিয়ে বিভিন্ন বুথ থেকে আসা তৃণমূল কর্মী এবং মায়েদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলা নিউজের ক্যামেরায় সরাসরি আজকের জনসভা তুলে ধরছি আপনাদের সামনে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ লাইভ। আমি আপনাদেরকে এটাই বলবো যে দৈনন্দিন জীবনে ভেবে দেখুন কি বদল হয়েছে। এই যদি পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে দেখেন যে আপনার 100 টাকার উপর দাম দিতে হচ্ছে পেট্রোল ডিজেলে, তখন যদি আপনি ভাবেন যে কে এরকম করলো, দেখবেন মোদিজির ছবি আছে সব পেট্রোল পাম্পে। বলবে চিন্তা করো না, আমি তোমার দাম বাড়িয়ে দিয়েছি। যার থেকে সব পেট্রোল পাম্পে দেখবেন মোদিজির ছবি আছে। এই যে আমাদেরকে অনেকে ওই গ্যাস সিলিন্ডার নিয়েছিল দিদিরা, তখন আমার মনে আছে ক্যাবিনেট মিটিংয়ে সুষমা স্বরাজ জিজ্ঞেস করেছিলেন যে এই তোমরা গ্যাস সিলিন্ডার যে দিচ্ছ এগুলো ভরবে কি করে, এই এতে গ্যাস তোমরা ভরবে কি করে, পরে পরবর্তীকালে টাকা কি করে আসবে, সেই প্রশ্নটা চাপা পড়ে গেছিল। কিন্তু আজকে দেখুন এই সিলিন্ডার আছে, কিন্তু গ্যাসের দাম এমন গ্যাস হয়ে উপরে উঠে গেছে যে এই সিলিন্ডারগুলো অনেকের বাড়িতে যাদের আছে সেটা একটা আলনা হয়ে গেছে। ওটার উপর আমরা নামচা রাখি, কেউ পাজামা রাখে, কেউ লুঙ্গি রাখে, কিন্তু গ্যাস ভেতরে আর ভরা হয় না, কারণ দাম এমন। সত্যি কথা, দেখুন একটা সিলিন্ডার পাশে রাখা থাকে আপনার রান্নাঘরেতে, আপনি যে ওই ন্যাটা খাতাগুলো থাকে না, আমি তো বাঙালি হুগলির ছেলে, আমি জানি আমার মাও, আমি কি আর বলবো, কাপড় দিয়ে গোছা হয়, ন্যাটা দিয়ে গোছা হয়, ন্যাটা কাপড় যত সব ওইটার উপর রাখা থাকে, কারণ গ্যাস কেনার ক্ষমতা আর মানুষের নেই। কিন্তু এই প্রত্যেক দিনের জীবনে, এই দৈনন্দিন জীবনে আসল কথাটা বুঝে নিন, এই দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের জীবনে মহিলাদের যেন শক্ত করা হয়, যাতে আপনারা প্রতিদিনের জীবনে লড়াই করার ক্ষমতা পান, যাতে আগামী দিনে আপনারা সাহসী পদক্ষেপ নিতে পারেন। তার জন্য প্রতিদিন দিদি, প্রতিদিনের ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভাণ্ডার পান, আপনার রূপশ্রী পান, কন্যাশ্রী পান, স্বাস্থ্যসাথী পান, বয়স্ক ভাতা চান, পেনশন পান, বিধবা পেনশন পান, কৃষকরা তারা কৃষক বন্ধু ঋণ পায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। অর্থাৎ আমরা সারা পৃথিবীর সমস্ত দেশের থেকে অনেকটা পিছিয়ে গেছিলাম, কারণ আমাদের ছোট যে বোনেরা, কন্যা সন্তান, তাদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় নেই। তার কারণ বাবা মারা ভয় থাকতো যে বেশি পড়াতে গেলে যে খরচা হবে, তাতে ওর বিয়ের খরচা আমি মেটাতে পারবো না। আজকে দিদি আপনাদের রূপশ্রী দিয়েছে, মা বাবা বলছে না মা তোরা পড়, যতটা পড়তে পারিস পড়, কারণ দিদি আমাদের সেই সাহায্য দিয়েছে, সেই শক্তি দিয়েছে। এবং বিয়ের খরচা নিয়ে ভাবার কিছু নেই, কারণ সেখানেও আপনারা কন্যাশ্রী পাবেন। তো সমস্ত দিক থেকে আপনি যদি দেখেন, এমন একজন সরকার, দিল্লিতে ওরা কি গল্প বলছে আমাদের শোনার দরকার নেই, শোনার সত্যি কোনো দরকার নেই। এবং আপনাদের এটাও বলছি যে এই আগেবার 100 পার পশ্চিমবঙ্গে 42 বলবে না, আমি ওখান থেকে এসেছি, তো আমি শুভেন্দু অধিকারীর মতো গদ্দার নয় যে যার হাত ধরে উঠেছি তাকে কটু কথা শোনাবো, ওরকম গদ্দার আমি নই। কিন্তু আমি বিজেপির কথা অন্য জায়গায় গিয়ে বলি না, ওখানে কি আলোচনা হতো আমি বাইরে কোনোদিন বলিও না, তৃণমূলে কেউ আমাকে কখনো জিজ্ঞেসও করে, আমি সত্যি কথা বলছি। কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে যখন 2021-এর ভোট হয়েছিল, তখন হোটেলে যখন অমিত শাহ এদের মিটিং হচ্ছিল, দুজন লোক বলেছিল যে আপনাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে, এদের মানুষের সঙ্গে কোনো সম্পর্কই নেই, বুথ লেভেলে কোনো কর্মী নেই, মানুষের কাছে গিয়ে এরা পরিষেবা দেয় না, সব মুরব্বী ধরে এনে বিজেপির অফিসে বসে থাকে যে কখন টিভি ক্যামেরা আসবে, আর টিভি ক্যামেরার সামনে নির্লজ্জভাবে এরা বলবে, যাদের ভোটে জিতেছে তাদের বিরুদ্ধে বলবে যে কেন্দ্রকে বলবো বাংলাকে যাতে 1 টাকাও না দেয়, 1 টাকাও না দেয়। আর বিজেপি আর অমিত আমার মোদীজি কি বলছেন, 4 তারিখের পর যারা যারা কারচুপি করেছে, যারা ভ্রষ্টাচারী, যারা করাপ্ট, তাদের সবাইকে জেলে ভরে দেবেন।
अरे उन्हीं আসলে যেটা বলতে চাইছেন किसी को नहीं छोड़ा जाएगा सबको पकड़ पकड़ के जेल में सबको पकड़ पकड़ के हम अलग कर लेंगे किसी को नहीं छोड़ा जाएगा সমস্ত চোর ছাচোর দাগি আসামি যেখানে যা আছে সব বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে উনি বলতে চাইছেন যারা বাকি আছে তাদেরকেও ছাড়বো না তাদেরকেও বিজেপি দিয়ে নিয়ে নেবো কিন্তু উনি যেটা বলছেন যে 4 তারিখের পর সবাইকে জেলে পাঠাবেন ভুলে যাচ্ছেন যে যারা 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 ভ্রষ্টাচারী তাদেরকে যদি 4 তারিখের পর সবাইকে জেলে পাঠান তাহলে অর্ধেক বিজেপি তো জেলের মধ্যে চলে যাবে তো দলটা চলবে কি করে তো যাই হোক কারোকে ব্যক্তিগত আক্রমণ করবো না আপনাদের এখানে বিশ্বজিৎকে আপনারা 3 নম্বর বটন টিপে অনেক বিপুল ভোটে জয়যুক্ত করুন সবাই খুব খাটছেন আপনারা খুব খাটছেন কিন্তু মনে রাখবেন ওদের কাছে এই যে সিবিআই এনআইএ ইডি ইনকাম ট্যাক্স এই যে সবাইকে সমস্ত এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে মানুষের বিরুদ্ধে একে গ্রেফতার করে তাকে গ্রেফতার ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেফতার করে জেলে ভরে দিল একজন মুখ্যমন্ত্রী আমাদের সোরেন হেমন্ত সোরেন তাকে গ্রেফতার করে জেলে ভরে দিল কোনোদিন ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি করেছিল যখন জরুরি অবস্থা করেছিল একমাত্র সেই সময় ইন্দিরা গান্ধীর প্রতি সারা ভারতবর্ষের সমস্ত নেতারা একাত্তা হয়েছিল ওনার বিরুদ্ধে প্রচুর রাগ বিদ্বেষ মানুষের মনে জন্মেছিল আজকে আমার মনে হয় না ইন্দিরা গান্ধীর পর কোনো প্রধানমন্ত্রী এসেছেন যার বিরুদ্ধে সারা দেশে সমস্ত নেতারা সাধারণ মানুষ কোনো মোদী নেই আজকেও কাগজে বেরিয়েছে আপনি 2-3 দিন সব বড় বড় টিভিতে গিয়ে বলুন কোনো মোদী রেম নেই আসছে বার 400 পার তো ছেড়ে দিন পগার পার হলেও আপনারা আশ্চর্য হবেন না সেই জন্য আপনাদের সকলকে বলবো আমি আবার বলছি যে খুব বেশি লম্বা ভাষণ দিতে পারি না কিন্তু যে কথাগুলো আপনাদেরকে বলার সেটাই বলবো এই যে এজেন্সিদের ব্যবহার করে নানা রকমের মানুষকে ভয় দেখিয়ে এরা যেটা করতে চাইছে এদের ধারে কাছেও আসতে দেবেন না আমাদের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে দেবেন না ওদেরকে বলুন যে তোমরা ব্যবহার করছো অন্যায্য ক্ষমতা কিন্তু তোমাদেরকে রুখবে আমাদের দিদি মমতা তোমরা ব্যবহার করছো অন্যায্য ক্ষমতা কিন্তু আমরা তাকে রুখবে আমাদের দিদি মমতা মানুষ উঠবেন না স্বস্তিকা দত্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে স্বস্তিকা দত্ত যাকে দেখার জন্য এত সময় ধরে আপনারা অপেক্ষা করছেন স্বস্তিকা দত্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছে স্বস্তিকা দত্ত চলচ্চিত্র জগৎকে বড় দেখাচ্ছি তা নয় কিন্তু আমরা প্রচুর উপকার পেয়েছি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীদের থেকে সত্যি বলছি আমি একজন অভিনেত্রী হয়ে আমি এই কথাটা বলছি আজকে জনসভার মঞ্চে দাঁড়িয়ে কারণ 2013 থেকে আমি কাজ করি 2013 থেকে ছবি 2013 থেকে সিরিয়াল একের পর এক সিরিয়াল আপনারা দেখেছেন আমার একের পর এক কাজ আপনারা আমার দেখে চলেছেন এবং এই যে চলচ্চিত্র জগৎটা দেখতে খুবই সাধারণ লাগে খুবই সহজ লাগে কিন্তু তা না সহজ করেছে কে একেবারেই দিদি সহজ করেছে একেবারেই তৃণমূল কংগ্রেস সহজ করেছে এটা সবাই দাঁড়িয়ে আছে বলে বলছি না সত্যি তাই এই যে আগে সত্যি বলছি আগে একটা ছোট ঘটনা আপনাদের সাথে বলি আমরা অভিনেতা অভিনেত্রী তো আগে আপনারা সিরিয়াল দেখতেন 8 ঘন্টা এখনো সিরিয়াল দেখেন 8 ঘন্টা 30 থেকে 35 মিনিট কিন্তু সেই 8 ঘন্টার সিরিয়ালে দিদিরা দাদারা আমাদের 18-19 ঘন্টা করে শুটিং করতে হতো এখন নেমে কতক্ষণ শুটিং করতে হয় জানেন 12 থেকে 14 ঘন্টা তাহলে একটু তৃণমূল কংগ্রেসের জন্য হাততালি হয়ে যায় আর্টিস্টরাও যে মানুষ আর্টিস্টরাও যে 18-19 ঘন্টা বা 20 ঘন্টা ধরে সত্যি কাজ করতে পারেন না রোদে বৃষ্টিতে ঝড় ঝাপটায় এই যে নিয়ম এই যে বাধ্যতামূলক 12 ঘন্টা 14 ঘন্টার নিয়ম এই যে আমাদেরকে একটা অধিকার দেওয়া আমাদেরকেও মানুষ বলে মানা সেটা কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা কিন্তু দিদি একমাত্র করেছে